হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার শালিকা রাখতেন টাকা। প্রতি রাতে আমার বালিশের নিচে 10,000 টাকা। আমি আমার স্বামীকে বললে তিনি বলতেন, আম খাও, গাছ রোপণ করো না। আমিও নিরীহ মানুষ হিসেবে টাকা রাখতাম। কিন্তু একদিন শ্যালক আমার বালিশের নিচে 10,000 টাকা রাখলেন। মাথা ঠান্ডা হয়ে গেল, কিন্তু স্বামীকে কিছু বলিনি। কিছুক্ষণ পর যখন উল্টে গেলাম, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার ফুফু আমার সাথে বিটের নিচে ছিল। আমার স্বামীর চেয়ে মাত্র 1 বছরের ছোট, কিন্তু তার কাজ ছিল অনেক অদ্ভুত। আমার বিয়ের অল্প সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমার ফুফুর এই ধরনের আচরণ ঘটেছে। স্বামীর অত্যাচারে তিনি অস্থির ছিলেন। অনেক সকালে অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন এবং সন্ধ্যায় ফিরতেন। বাড়িতে কোনো শাশুড়ি ছিল না, শুধুমাত্র একটি জামাই যে নিযুক্ত ছিল এবং একটি মনোভাব ছিল যা দেখতে সুন্দর এবং শক্তিশালী ছিল। কিন্তু কাজ করে কোনো লাভ হয়নি এবং কোনো কাজও করিনি। সারাদিন বাসায় থাকতাম। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার ফুফু আমার সাথে বোনের মতো আচরণ করবে, কারণ সেও বাবা মা ছাড়া সন্তান। আমি ভেবেছিলাম তার মতো হবে। আমি যদি তার সাথে স্নেহপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখি, তবে সেও আমার সাথে একই আচরণ করবে। তবে এটি আমার একটি বড় ভুল বোঝাবুঝি ছিল। আমার ননদ সারাক্ষণ চুপ থাকত। আমি যখনই কথা বলতাম সে এমনভাবে হতবাক হয়ে যেত যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। আমি তাকে জিজ্ঞাসা করব সে কি ভাবছিল। যখন সে সেখানে ছিল, কিছুই বলতে শুরু করে, শুধু নিজের কাজ মনে করো। আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আমি নন্দের এই ধরনের মনোভাব দেখে অনেক হতাশ হতাম এবং আমি তার মনোভাব পছন্দ করিনি। এটি অদ্ভুত দেখাচ্ছে আমার কাছে সব সময়। সে চোখ মেলে তাকাতে থাকে, তাই আমি নিজেও তার সাথে কথা বলতে লজ্জাবোধ করিনি। তিনি অনেক অদ্ভুত মানুষ ছিলেন। তিনি তার বেশিরভাগ সময় ঘরে পার করতেন, কিন্তু যখনই আমি রান্নাঘরে কাজ করতাম তিনি হঠাৎ রান্নাঘরে চলে আসতেন। একসময় আমার শালিকা রান্না করার সময় আমার পিছনে দাঁড়াতেন। সে কোনো কাজে হাত দেয়নি, তাই সব কাজ আমার মাথায় ছিল। আমি রান্নাঘরে রান্না করছিলাম যখন আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমি আমার পিছনে দাঁড়ালাম। যখন ঘাড় ঘুরিয়ে হতবাক হয়ে গেলাম এবং সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি পিছিয়ে গিয়ে দেয়ালে হেলান দিয়েছিলাম। তখন রান্নাঘরে আমি আর আমার জামাই ছাড়া আর কেউ ছিল না। রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাকে দেখে মুচকি হেসে বলল, ভাবি, আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলুন, লজ্জা করবেন না। এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি আমার আটকে থাকা নিঃশ্বাস ছাড়লাম। আমার ফুফুর আচার ব্যবহার অনেক খারাপ পেলাম। ভেবেছিলাম স্বামীর কাছে অভিযোগ করব। এটাও কি কোনো বিষয়? রান্নাঘরে তার কি কাজ ছিল? সে আমাকে এইসব কথা বলছে কে? আসলে সে নিজেই আমার স্বামীর উপার্জন থেকে ফ্রি রুটি খাচ্ছিল। কিন্তু আমি আমার স্বামীকে দেখে অবাক হয়েছিলাম যখন আমরা রাতে খাওয়ার পর বসলাম। সে যখন রুমে এলো, আমি কার্তিককে বললাম যে নাতিকের কথা একদম পছন্দ করি না। আমি কার্তিককে নাইটিক সম্পর্কে পুরো সত্যটা বললাম এবং সে বলল, আপনি ভুল ভাবছেন। যদি সে আপনাকে এই কথা বলে থাকে তাহলে সে যা বলেছে তা মেনে নিতে হবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় নাইটিককে বলো, আমি তোমার জন্য নিয়ে আসব। এই দিনে খারাপ মনে হওয়ার কিছু নেই, কিন্তু পরের দিন যা ঘটেছিল তা খুবই অদ্ভুত ছিল। কার্তিক প্রায়ই তার কাজের জন্য শহরের বাইরে থাকে। যেতে হতো এবং সারাক্ষণ আমার রুমে থাকতাম। প্রথম দিকে যখন কার্তিক শহরে গিয়েছিল, আমি আমার জামাইকে আমার সাথে ঘুমাতে বলেছিলাম, কিন্তু আমার জামাই আমাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিল এবং এতে আমি অনেক বিরক্ত হয়েছিলাম। সেই দিন রাতে রুমে এসে শুয়ে পড়লাম। নিদ্রাহীন ব্যক্তি ছিলাম। আমার গভীর ঘুমের মধ্যেও আমি হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম বা মানসিকভাবে জেগেছিলাম। দয়া করে সাবস্ক্রাইব করুন। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে আমার চোখ খুলে গেল। আমি দেখলাম দরজা বন্ধ, কিন্তু আমি তখন ঘুমের মধ্যে ছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার কিছু মায়া। সকালে যখন চোখ খুলে আমার ছোট্ট পোশাকটা বিছিয়ে বালিশটা তুলতে থাকলাম, বালিশের নিচে একটা 1000 টাকার নোট দেখতে পেলাম। সারা রাতের ঘটনা মনে পড়তে থাকল।
আমার ফুফুর উপর যতই রাগ করুক না কেন তা কম। স্পষ্টতই আমার শালিকা রুমে আসতে প্রস্তুত নয় এবং সে আমার সাথে কথাও বলে না। তার নিজের একটা জগৎ ছিল যেখানে সে তার ব্যস্ততায় মগ্ন ছিল। এটি দুবাইতে থাকা চাচাতো বোনের সাথে ঘটেছে এবং সে বেশিরভাগ সময় তার সাথে ফোনে কথা বলত। তার নাম ছিল অমর, তাই স্পষ্টতই আমার ফুফু নিশ্চয়ই এই কাজটি করেছে, আর কে হবে। এ সময় আমার শালক বাইরে বসেছিলেন। আমার শালিকা নিজের জন্য নাস্তা তৈরি করছিল। আমি রেগে তার কাছে এসে 1000 টাকার নোট দেখালাম। আমি বললাম, এটা কি তোমার কাজ? আমার রাগান্বিত কণ্ঠস্বর শুনে তিনি আমার দিকে অদ্ভুত চোখে তাকাতে থাকলেন, কিন্তু তিনি প্রমাণ করলেন এটা আমার কাজ। উনি মাথা নেড়ে আমাদের বললেন, হ্যাঁ, আমি তোকে বলেছি। এত রাতে আমার রুমের দরজা খুলে ভিতরে আসার সাহস কি করে হলো? আমার কথার আওয়াজ শুনে আমার শালিকা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। একথা শুনে আমার শালক কান্নায় ভেঙে পড়েন। তিনি উড়িয়ে দিয়ে বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কি দরকার? তাই বলো, কিন্তু তুমি কিছু বলছো না, তাই ভাবলাম তোমার কিছু দরকার হলে টাকাটা বালিশের নিচে রাখব। অনুগ্রহ করে নিন। তিনি স্বাভাবিকভাবে এমনভাবে কথা বলছিলেন যেন কোনো সমস্যা নেই। আমি বললাম, তোমার কাছে আমার কিছু প্রয়োজন না, এবং দ্বিতীয়ত, তুমি যদি এতই আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি আমাকে এই টাকাটা দিনের বেলা দিতে পারো। এটা কি ধরনের আচরণ যে আপনি রাতে আমার রুমে প্রবেশ করেন যখন ভাই বাড়িতেও নেই এবং আমার বালিশের নিচে টাকা দিয়ে চলে যান? এইভাবে আমার জামাই অনেক কথার সুর শুনেছেন। না, তার ভাইকে বকা না দিয়ে সে আমাকে বলতে থাকে, আপনি কি এই মেয়ের মনোভাব দেখেছেন? আমি তোমাকে আগেই বলেছিলাম ওকে স্পর্শ করো না। তুমি তার সাথে অনেক ভালোবেসেছিলে। ভাবি তো ভাবি ভাবি দেখো, ভাবির আসল রং ছিলাম। যে আমাদের বাড়িতে অন্য কোনো মহিলা এলে আমাদের 3 জনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আমার কি, আমি কয়েক মাস পরে বিয়ে করব, কিন্তু নাইটিক দেখ, সে ভাইকে তোমার বিরুদ্ধে দাঁড় করিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তুমি এখানে এবং সেখানে হোস্ট হবে। আরে এটা করো না, ওকে টাকা দাও। আমি ছিলাম। আমার নন্দের কথা শুনে অদ্ভুত চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, আমি নাস্তা বানাতে যাচ্ছি, তোমার জন্যও বানাবো, কারণ রানী সাহেবা রাগান্বিত, তিনি তোমার জন্য নাস্তা করতে যাচ্ছেন না। এই বলে আমার শালিকা রান্নাঘরে চলে গেল, আর আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে অনেক অভদ্র ছিল। সে তার ভাইয়ের খারাপ আচরণের জন্য আমাকে বকাবকি করছিল এবং তাকে থামানোর পরিবর্তে আমিও রেগে গিয়েছিলাম এবং সকালের নাস্তা রান্না করে বিকেলে চলে গিয়েছিলাম। আমি খাবারও রান্না করিনি, নিজের জন্য অমলেট তৈরি করে খেয়ে নিলাম এবং বসে পড়লাম। সন্ধ্যার দিকে বাইরের ঘর থেকে আমার ননদ শাশুড়ির আওয়াজের শব্দ শুনতে পেলাম। সে রান্নাঘরে কিছু রান্না করছিল এবং আমার সাথে কথা বলছিল। তিনি বর্ণনা করছিলেন এবং বলছিলেন তার বিয়ের 2 মাসও পেরিয়ে যায়নি এবং সে আসল রং দেখাতে শুরু করেছে। আমরা তার ভাইয়ের বিয়েতে এত টাকা খরচ করেছিলাম যে এই নবাব চাঁদি একটি ছোট জিনিসের জন্য প্রস্তুত। আমি এখানে রান্নাঘরে কাজ করার সময় হট্টগোল করল এবং ঘরে বসে থাকুন। আমি মনে মনে ভাবছিলাম, আমি জানতাম না তার এত লম্বা জিহ্বা থাকতে পারে। রাতে কার্তিক ফিরে এলে অনেক রাগ হয়। হয়তো আমার ননদ তার কানে ছিল। তারা আমাকে না জানিয়ে এসেছিল, সেজন্য আমি কিছুই প্রস্তুত করিনি। কার্তিক এলে আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। আমি খাবার টেবিলে প্রধান থালাটির সাথে অনেক নষ্ট আকারে খাবার রেখেছিলাম। কার্তিক বসে খেতে থাকল, নাইটিকও নিচে, কিন্তু আমি বসতে শুরু করলেই আমার জামাই বলতে থাকল, এখান থেকে উঠে নিজের জন্য রান্না কর, আমি তোমার জন্য টেবিল সাজাতে তোমার বাবার কাজের লোক নই। এই কথা শুনে নাইটিক তাকে থামিয়ে দিয়ে বলল, পরি, এ কি অসভ্যতা, আর বলল, তুমি শুধু চুপ করো। আমি জানি তোমার বিয়ের 8 দিনও পার হবে না এবং তুমি তোমার স্ত্রীর ভাষায় কথা বলবে। আপনি কি দেখতে পাচ্ছেন না যে সে সকালে নাইটিকের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে এবং অনেক খারাপ অভিযোগ করতে উদ্যত হয়েছে? তাই সে তার ক্ষোভ সহ্য করার মতো নয়। সে ক্ষুধার্ত, তাই সে নিজের জন্য রান্না করে খেতে পারে, কিন্তু সে আমার রান্না করা কিছু খাবে না। কার্তিক আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে এবং এতদিনে আপনি কি ধরনের নাটক নির্মাণ শুরু করেছেন? আপনার শাশুড়ি আর শ্বশুরবাড়ির দায়িত্বও নেই, বাড়িতে এত কাজ নেই যে আপনি এমন অন্যায় কাজে লিপ্ত হও। কিন্তু কার্তিক আমার কথা না শুনেও আমাকে অপমান করেছে। আমি বললাম, আগে আমার কথাটা শোনো। দেখো, তুমি আমাকে এত অপমান করেছ, রাতের আধারে শ্বশুর শাশুড়ির ঘরে যাওয়ার উদ্দেশ্য কি? তার যদি টাকা দেওয়ার এতই শখ হয় সে দিনের বেলা দিতে পারে, এবং আমি তার কাছে টাকাও চাই না, তবুও সে কোনো কারণ ছাড়াই আমার রুমে চলে যায়। সে কি করতে জানে?
আমার কথা শোনার পর কার্তিক বলল, কেন যেন এটা বড় কথা নয়। তিনি বললেন, এত সহজ কথায় আপনি এত বড় নাটক বানালেন। ওরে ভাই, সে তো এমনি করে পরীর ঘরে যায়, মাঝে মাঝে বালিশের নিচে ৫ টাকা পায়, মাঝে মাঝে হাতে রাখে, তা হয়তো তার ছোটবেলার অভ্যাস। আমি বললাম, সে তার বোন, আমি এই বলতে চেয়েছিলাম। কার্তিক আমার দিকে রাগ করে আওয়াজ করে বলল, তাহলে তুমি কি? তুমি আমার ভাইকে তোমার ভাইও না, আমার বোনও মনে করো না আপু। কোনো সম্পর্ক বজায় রাখতে এখানে এসেছেন, বুঝতে পারছেন? আমার ভাইবোন উভয়েরই দায়িত্ব, এবং আমি আপনার জন্য আমার ভাইবোনদের ছাড়তে পারি না। আপনার মনোভাব ঠিক রাখুন। তুমি যদি আমার বোন ভাইদেরকে আপন ও ভাই মনে করতে তাহলে বুঝতে পারতে। এটা এখন খারাপ বলে মনে হয় না। এই বলে না খেয়ে কার্তিক উঠে রুমে চলে গেল। আমিও উঠে রুমে চলে গেলাম। ওর সময় খারাপ, আমি যে হাত গুটিয়ে ওর কাছে ক্ষমা চাইলাম, উনি সরি বলতে থাকলেন, আমি নাইটিকের কাছে ক্ষমা চাইবে? তুমি তার মনে আঘাত দিয়েছ বলে সে তোমাকে বড় বোন মনে করে তোমার বালিশের নিচে টাকা রেখেছিল। যাই হোক, এটা আমার জন্য কঠিন ছিল, কিন্তু তবুও আমি নাইটিককে দুঃখিত বলেছিলাম। তিনি সাথে সাথে বললেন, না, এর কোনো প্রয়োজন নেই। আপনার ভুল বোঝাবুঝি পরিষ্কার করা যাক, এটা ঠিক আছে, কিন্তু তারপরে মনে হয়েছিল যে নাইটিক এই প্রবণতা শুরু করেছিল এবং প্রায়শই আমার বালিশের নিচে ১,০০০ টাকার নোট রাখতেন, যা আমি মোটেও পছন্দ করিনি। অদ্ভুত ব্যাপার হলো যে তিনি কার্তিককে শুধুমাত্র তখনই রাখতেন যখন কাজের জন্য অন্য শহরে যেতে হতো। আমি ব্যবহার করতাম আমার রুমের দরজা তালা দিয়ে ঘুমাতে, কিন্তু নাতিকের কাছে মনে হয় রুমের চাবি ছিল, সেজন্যই সে রুমে ঢুকত। কিন্তু আমি চাইনি সে রাতে রুমের তালা বন্ধ করুক। পরের দিন সকালে আমি যা দেখলাম তা আমাকে অদ্ভুত মনে রাখল। আমার শ্যালক অনেক রাগ করে বসেছিলেন, মনে হয় রাতে রুমে এসেছিলেন কিন্তু ল্যাচের কারণে দরজা খোলা দেখতে পাননি। যদি সে সময় তার মনটা স্বাভাবিক থাকত, আমি এতটা গুরুত্ব দিতাম না। কিন্তু তিনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি জানি না সে আমার সাথে কি করবে। আমি তাকে উপেক্ষা করে রান্নাঘরে নাস্তা করতে থাকলাম। আমি আমার ভাইয়ের জন্য নাস্তা তৈরি করে তাকে দিয়ে আমার সাথে রুমে চলে গেলাম। ঘরের পাশে আমার নন্দের ছিল, যেখানে আমি লোকেদের আওয়াজ ও কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। সে তার ভবিষ্যৎ বাগদত্তার সাথে কিছু বিষয় নিয়ে ঝগড়া শুরু করেছিল, কারণ সে তাকে বলেছিল, আমি তোমাকে ছাড়া তোমার বাড়ির অন্য কারো দায়িত্ব নেব না, কারণ আমার শালিকাও আমার ভাইয়ের দায়িত্ব পালন করে, তবেই আপনি এটা বুঝতে পারেন। বিয়ের পর যদি আমাকে তোমার পরিবারের কাজের লোক হিসেবে রাখো, তাহলে আমি এমন কিছু করব না। আমি বুঝতে পারলাম না মেয়েটা কেন এমন অসভ্য। নন্দ, আমি কি আমার ফুফুকেও বুঝিনি? তিনি কি ধরনের মানুষ? মনে হয় আমার শ্বশুর তার সন্তানদের ভালো করে গড়ে তোলেননি, সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাননি, শুধু মারামারি ও ঝগড়া করতে শিখিয়েছেন। সম্ভবত তারা তিনজনই তাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে এমন হয়ে গিয়েছিল, নাকি তারা জনগণের মতামত অনুযায়ী এই কাজ করেছিল। যাই হোক, এটি আমার বোঝার বাইরে ছিল। নাস্তা সেরে আমি রান্নাঘরে এলাম, আর আমার জামাইও রান্নাঘরে এসে জিজ্ঞেস করল, তুমি রাতে দরজা বন্ধ করলে কেন? আমাকেও জিজ্ঞেস করো। কোনো সমস্যা আছে? আমার উপর সন্দেহ আছে? আমার মনের উপর সন্দেহ আছে? আমি তাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সবজি পরিষ্কার করতে থাকলাম। সে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি বললাম, কাউকে আর উত্তর দিতে চাই না। আমাকে টাকা দেওয়ার কোনো দরকার আছে কি? আপনার কর্মের জন্য। আমি পছন্দ করি না যে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় কেউ আমার ঘরে আসে, তবে এটি ভুল। আমার কথা শুনে সে সেখান থেকে চলে গেল। 2 দিন পর কার্তিকও ফিরে এলো, তারপর পরি। তিনি এসে পড়লেন যে তিনি তার সম্পর্ক শেষ করেছেন এবং অমরকে বিয়ে করবেন না। এই কথা শুনে কার্তিক রেগে যেতে থাকলেন এবং বলল, এটা 3য় এনগেজমেন্ট যা তুমি ভেঙেছ, কিন্তু তোমার কি সমস্যা? সারা জীবন এখানে বসে থাকার ইচ্ছে আছে বললে সে বলতে থাকল, আমি তোমার মাথায় বসব না, আমি ঠিক করেছি একটা কাজ করব। কার্তিকও তার দায়িত্ব ছেড়ে দিয়েছিল, কিন্তু অনেক খারাপ আচরণ করেছিল এবং আমি অবাক হয়েছিলাম যে নাইটিক তার কিছুই সহ্য করতে পারেনি। সে যাই বলুক, নাইটিক তা মেনে নিল এবং বলল, সে ঠিক বলেছে। এমনকি এখন একই ঘটনা ঘটেছে। তার মনে হলো কার্তিক ভুল কিছু বলছে না। এই অমর, সে তাকে কাজের লোক হিসেবে রাখতে চায়। তিনি তাকে তার পিতামাতা এবং ভাইদের সেবা করতে চান, ঘরের সব কাজ সে করবে, সে কাজের লোক। তুমি ওর সাথে কথা বল। সে যদি পরীকে তার সাথে দুবাই নিয়ে যায় তাহলে ঠিক আছে, নইলে সম্পর্ক ভেঙে ফেলবে। এ কথা শুনে কার্তিক দে, একটি সম্পর্ক থাকা এবং তা ভাঙা আপনার জন্য একটি রসিকতা। প্রথম 2টি সম্পর্ক ভেঙে যায় একই কারণে।
অনেক কষ্টে এই সম্পর্কটা পেলাম, আর অমরের পরিবার আগেই বলে দিয়েছিল বিয়ের পর অমরের সাথে দুবাই যাবে না পরি। পরির যদি কোনো আপত্তি থাকত তাহলে সে সময় বলতো। এখন ৩-৪ মাস পর যখন সতী আছে তখন পরি নিজেই সম্পর্ক ভেঙেছে। এ কথা বলার কি উপায়? পরি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি জানি তুমি কার ভাষা কথা বলছে। তো তোমার বউ যে নিরাশ হয়ে বসে আছে, সে তোমার কানে এইসব বলে দিয়েছে, তোমার কানে সব খারাপ কথা লিখে দিয়েছে আমার বিরুদ্ধে। তার কথা শুনে আমি অবাক হয়েছি, আমিও কিছু জানতাম না, আমি এটা ভাবিনি, তাও করেনি। সে নিজেই তার বাগদান এবং সম্পর্ক ভেঙেছিল, বা কার্তিক কখনো তার বোন এবং ভাইদের সম্পর্কে আমার সাথে এইরকম কথা বলেনি, কিন্তু কোনো কারণ ছাড়াই আমি অপরাধী হয়ে গিয়েছিলাম। কার্তিক বলতে থাকল যে আমি আমার স্ত্রীকে তার সীমার মধ্যে রেখেছি। আমি তার সাথে আপনার সম্পর্কে কথা বলি না এবং আপনার নিজের থেকে সম্পর্ক ভাঙার বয়সও হয়নি। কিন্তু পরি বলতে শুরু করে যে আমি তার বাড়িতে থাকব না, আমাকে তার সাথে দুবাই যেতে হবে, এবং সে প্রস্তুত না হলে তখন এই বিয়ে আমি করব না। এই বলে সে উঠে নিজের ঘরে চলে গেল। নাইটিক বি বলতে শুরু করলেন, আপনি পরীকে কার্তিকের উপর বেশি কথা বলতে পারবেন না। বলতে শুরু করলেন, আপনি তার প্রতি অনেক বেশি চেষ্টা করবেন না, এইভাবে সে কখনই তার নিজের ঘর প্রতিষ্ঠা করতে পারবে না। নাইটিক কার্তিকের কথা না বুঝে নিজের ঘরে চলে গেল, কিন্তু আমার মনে হল কার্তিক ঠিকই বলেছে। আমি কার্তিককে এর কারণ জিজ্ঞেস করলে সে বলল, বাবা মা যখন যথেষ্ট শক্তিশালী নয় তখন বোন ভাইরা যা খুশি তাই করতে পারে। মনে হয় সে প্রথম থেকেই তার বাবা মায়ের প্রিয়তম ছিল এবং তাদের মৃত্যুর পরে সে স্বার্থপর হয়ে উঠেছে। অমন বুদ্ধিমান ছেলে। আমি চাই না তার সম্পর্ক ভেঙে যাক। কার্তিক অনেক বিরক্ত হল। আমি ভাবলাম এর একটা সমাধান বের করা উচিত। আমি বুঝতে পেরেছিলাম যে পরি কার্তিকের চেয়ে নাইটিককে বেশি বিশ্বাস করে, তাই আমি শুধু নাইটিকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। একদিন রাতে শহর থেকে কাজে যাওয়ার সময় নাইটিক আমার রুমে এসে টাকাটা বালিশের নিচে রাখল, আর সাথে সাথে উঠে বসে বিছানার পাশে রাখা বাতিটা অন করে দিলাম। আমাকে জেগে থাকতে দেখে তিনি কিছুটা অদ্ভুত হয়ে গেলেন এবং সম্ভবত তিনি ভেবেছিলেন যে আমি অনেক আওয়াজ করব। সে কিছু বলল না। আমি বললাম, তোমার এই টাকার আমার প্রয়োজন না। আমাকে টাকা দেওয়ার পরিবর্তে আপনি আপনার বোনকে জ্ঞান দিন, সে আপনার কথা শোনে, তাকে স্থির হতে দিন এবং তাকে বোঝান এবং জীবনকে বুঝতে দিন যাতে সে হাসতে খেলতে থাকে। এ বাড়ির সব কাজ আমি করি, রান্নাও করি, কিন্তু একদিনও রান্না করিনি। তাই পরীর অনেক খারাপ মনে হয়েছিল, তোমারও খারাপ মনে হয়েছে, কারণ তোমার আচরণ মোটেও ঠিক ছিল না, কিন্তু তবুও আমি তোমার এই জিনিসটা সহ্য করার চেষ্টা করেছি, কারণ আমাকে কার্তিকের সাথে নিচু হতে হয়েছে। তোমার বোনকে আপস করতে হবে, তবেই সে বাঁচতে পারবে। তার জীবন নিঃশব্দে আমার কথা শুনে রুম থেকে বেরিয়ে গেল নাইটিক। এরপর পরীর দৃষ্টিভঙ্গিতে অনেক পার্থক্য দেখলাম। পরী মনে হয় সেই দিনই বুঝতে পেরেছিল, সে কারণেই বিয়ে করতে রাজি হয়নি। কয়েক মাস পরে সে চলে গেল অমরের সাথে। সেই বিয়েতেই আমি আমার ফুফুর জন্য মেয়েটিকে পছন্দ করেছিলাম। ঘর গোছানোর জন্য রাগ না করে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। আমি নাইটিককে আমার ঘরে টাকা রাখার পরামর্শ দিলাম। পরীও এটা দিয়েছিল যাতে সে কার্তিককে আমার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারে এবং আমার ঘরও নষ্ট করতে পারে। সে ভেবেছিল যে আমারও এমন চিন্তা আছে যা তার বোন ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখবে না, কিন্তু পরী এবং নাইটিক দুজনেই তাদের বিয়ের পরে তিনি উন্নতি করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন কিভাবে সম্পর্ক পরিচালনা করতে হয় এবং তার ভগ্নিপতির সাথে আচরণ করতে হয়। নাইটিকও তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, আপনি ঠিক বলেছেন, আমি আপনার ঘরে এমন ছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।